বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন সংস্কার ও ভোটাধিকারের প্রশ্নে জটিল বিতর্কের মুখোমুখি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখেছেন, সংস্কারকে কেন নির্বাচনের বিকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় এমন দাবি দলটির। অন্যদিকে নির্বাচনের প্রসঙ্গে জামায়াত 3টি শর্ত পূরণের উপর জোর দিয়েছে। এনসিপি বলছে, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কি করবে না তা বিবেচনাধীন। বিভাজনের এই রাজনীতিতে কোন পথে এগোবে দেশ, এসবই আজকের আলোচনা আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RL অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। সংস্কার, জাতীয় ঐক্য, নির্বাচন, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আহমেদ আজম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেখানে বিএনপি বারবারই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি করে আসছে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে এনসিপি বলছে যে মৌলিক সংস্কার ছাড়া, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া তারা নির্বাচন মেনে নেবে না। তারা সেই নির্বাচন হলে সেই নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না সেটি বিবেচনাধীন। এবং তারা আরো একটি অভিযোগ করেছে যে এই মুহূর্তে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার প্রিয় মানুষ রুহিন হোসেন প্রিন্সকে। স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বা আলোচনায় বলেছেন যে এই বিভাজনের রাজনীতি দেশকে কোন পথে নিয়ে যাবে। আমি মনে করি ফ্যাসিবাদের পতনের পর আমাদের যারা এখন রাজপথে ছিলাম, আমরা সকল রাজনৈতিক দল, এখানে কোনো বিভাজন নেই। এই যে এনসিপি একটা ধারায় কথা বলছে, আমরা আরেকটা ধারায় কথা বলছি, হয়তো রুহিন হোসেন প্রিন্স আরেকটা ধারায় কথা বলবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এখানে কোনো বিভাজন নেই, এটাই গণতন্ত্র। যদি বিভাজন না থাকে জনাব আহমেদ আজম খান, তাহলে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না কেন? ঐক্যমতে, গণতন্ত্রে ঐক্যমতে একেবারে সবসময় একই সময়ে একইভাবে পৌঁছা যায় না। গণতন্ত্রে আলোচনা চলে, সংসদে বিতর্ক চলে, সংসদের বাইরে বিতর্ক চলে, তারপরে সিদ্ধান্ত হয়, আবার বিতর্ক হয়। আপনি জাপানি পার্লামেন্টেও দেখবেন, জাপানের মতো ভদ্র দেশ, যারা ফুটবল খেলায় শুধু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, ভদ্রতার জন্য পুরস্কার পায়, সেই দেশের পার্লামেন্টেও মারামারি হয়, সেই দেশের পার্লামেন্টেও মারামারি হয়। কিন্তু আপনি জানেন যে জাপান একটা মানে গণতন্ত্রে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে এবং তাদের পার্লামেন্টের যে সংস্কৃতি, এটা খুবই উঁচু মানের। তারপরেও সেখানে মারামারি হয়। এটা আর কিছু না, এটা গণতন্ত্র। তো গণতন্ত্রে ভিন্ন মত থাকবেই, তাই বলে যে বিভাজনটা জাতিকে করে দিয়ে গেছে ফ্যাসিবাদ, সেই বিভাজনটা আমাদের মধ্যে আর নেই। আমরা এখন গণতন্ত্রের নতুন অগ্রযাত্রায় যাওয়ার প্রস্তুতিতে আছি। তো সেই ক্ষেত্রে যে কথাটা আমরা বলছি যে সংস্কার, আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা শেষ করে নির্বাচনে যাওয়া যাবে না, কারণ এই সংস্কারটা যুগ যুগ ধরে চলবে। কাজেই একেবারেই সংস্কার শেষ করে নির্বাচন, এ কথাটাও যেমন সঠিক নয়, আবার আমরা যেমন বলছি যে অত্যাবশ্যকীয় কিছু সংস্কার তো লাগবেই, যেমন নির্বাচন কমিশন সংস্কার, যেমন প্রশাসনিক কিছু সংস্কার, এগুলো যদি না হয় তাহলে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হবে কি করে। এবং আজকে ডক্টর আলী রিয়াজ একটা কথা বলছে বিএনপির সাথে আলোচনায়, যে আর যেন ফ্যাসিবাদ আসতে না পারে, আমরা সেভাবে সংস্কার চাই। আমাদের প্রতিনিধি দলের যারা নেতা নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ, তারাও বলছেন যে আমরা সংস্কার চাই এবং এই আলোচনা চলবে। আমরা অনেক কিছুর সাথে একমত, অনেক কিছু এখনো আলোচনার অপেক্ষায় আছে, আমরা এখনো একমত হতে পারিনি, আলোচনা চলবে, এটাই গণতন্ত্র। এখন এনসিপির যে বক্তব্য, এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, ব্যক্তিগতভাবে যারা নেতৃত্বে আছে আমার সন্তান সম প্রত্যেকেই বয়সে, তা আমি তাদের একটি কথা বলবো যে তাদের মেধা আছে, অভিজ্ঞতা নেই। মেধা এবং অভিজ্ঞতার সংমিশ্রণ না হলে একটি পরিপূর্ণ রাজনৈতিক দল তো দূরের কথা, একটি পরিপূর্ণ সংসারও চলে না। কাজেই তাদের আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে
এখন তারা যে কথাটা বলছে সেই কথাটা সঠিক নয় যে প্রশাসন বিএনপির কথায় চলে। আমরা তো স্পষ্ট দেখি যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে একটি রাজনৈতিক দল হয়েছিল যাকে আমরা কিংস পার্টি বলতাম, অথচ ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু এটা নিয়ে কথা বলেননি। বাট এই যে এনসিপি গঠনে কিন্তু বর্তমান সরকারের প্রধান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে আমি চাই ছেলেরা একটা সরকারি একটা দল গঠন করুক, এবং উপদেষ্টা থেকে পদত্যাগ করেই দলের আহ্বায়ক হয়েছেন। অর্থাৎ ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের চেয়েও কিন্তু এই নতুন দলটি কিংস পার্টির মতো, মানে কিংস পার্টি। তারপরেও কিন্তু আমরা তাদেরকে গণতন্ত্রের স্বার্থে স্বাগত জানিয়েছি। তাদের প্রতিষ্ঠাকালীন অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি গেছে, বক্তব্য রেখেছে, স্বাগত জানিয়েছি। এখন আমরা জানি যে সেই অনেকেই বলে যে এটা এনসিপি সরকার, এখানে এনসিপির যে প্রভাব আছে বা আরো একটি দল তাদের যে প্রভাব আছে সেখানে বিএনপির সেই তুলনায় কোনো প্রভাবই নেই, এবং বিএনপি সেই প্রভাব খাটাতেও চায় না। বিএনপি চায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন নিরপেক্ষ থাকুক, বিএনপির প্রভাবে না, এনসিপির প্রভাবে না, বা অন্য যে দলটি তারও প্রভাবে না, নিরপেক্ষ থাকুক। এবং নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনী, যাতে করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বলছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ একটি নির্বাচন করবেন, আমরা সেইটা চাই। আমরা সেই নির্বাচনের অপেক্ষায় আছি, কারণ নির্বাচিত সরকার ছাড়া, নির্বাচিত সংসদ ছাড়া যে বাকি সংস্কারগুলো, সেই সংস্কারগুলো সম্ভব নয়, এবং আমরা সেই সংস্কারগুলো চালিয়ে যেতে চাই, এবং একটি গণতন্ত্রের অগ্রযাত্রায় গিয়ে দেশটাকে এই সংস্কারগুলো চালিয়ে গিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা ভূমিকা রাখতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আহমেদ আজম খান। কমরেড রহিন হোসেন প্রিন্স, যেমনটি আসলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন যে সংস্কারকে কেন নির্বাচন ও ভোটাধিকারের বিকল্প হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমরা রাজনৈতিক অঙ্গনের বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখছি যে নির্বাচন ও সংস্কারের টাইম ফ্রেম নিয়ে এক ধরনের মত পার্থক্য কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। কোন পথে এগোবে দেশ? ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা আহমেদ আজম খান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আপনার শেষ যে প্রশ্নগুলো কোন পথে দেশ, সেটা একটু শেষেই আসি। প্রথম কথায় এই যে মতপার্থক্য দেখছেন, আমার বিবেচনায় যে প্রথমে আপনি মতপার্থক্যটা স্বাভাবিক ঘটনা হিসাবে ভাবতে হবে, কারণ এইখানে তো আমরা সবাই এক দল করি না, বা এক দল করলেও দলের মধ্যে কিন্তু নানা মতভেদ থাকে, কিন্তু দল যখন দলের পক্ষ থেকে কথা বলে এক কথা বলে। তো এইখানে তো আমরা নানা দল আছি, সুতরাং নানা মত তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো দেখার ব্যাপার হচ্ছে কাদের, কারণ এখন যে সরকারটা আছে সে তো অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের আগামীতে যে দায়িত্ব, তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হলো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এবং ওনার সাথে এই সরকার গঠিত হওয়ার পরে আমাদের সাথে যে কয়বার কথাবার্তা হয়েছে, তা সেই কথাই হয়েছে, উনি এই কাজটা করতে চান ঐক্যমতের ভিত্তিতে। এখন ঐক্যমত মানে কি, সে কথাটা কিন্তু ওনার সাথে আমরা যদি বুঝে থাকি, আমার বিবেচনায় ফয়সালা তো হয়ে আছে। সেই কাজটা করলে কি ফয়সালা হয়েছে, ধরেন মত আসবে অনেকগুলো, তা যে মতের পক্ষে আপনি যদি বলেন ঐক্যমত বলতে কি, যে মতটা ধরেন 100টা মত, তার মধ্যে দেখা গেল 10টা মতে সবাই একমত হয়েছে, বা 19-20 আছে, বা অধিকাংশর মত যেটা, তা সেইটাকে আপনি গ্রহণ করে যাবেন। তা আপনার যদি নির্বাচন তো হচ্ছে প্রধান ফোকাল পয়েন্ট, তাহলে দেখেন যে আজকে যে এই যে টাইম ফ্রেম নিয়ে এত কথা, এত ধোঁয়াশা, আমি তো দেখি এই ধোঁয়াশাটা অহেতুক, বরঞ্চ এই ধোঁয়াশা থাকায় আমি তো দেখি সংস্কারও একটা সংকটে পড়ছে। সংকটে কেমন, আমি সংকটের কথাটা বলে নির্বাচনের কথা বলি। কারণ আজকেও যদি এখানে আহমেদ আজম খান ভাই আছেন, আমি আছি, আপনি উপস্থাপনা করছেন, তো ধরেন সংস্কারের কোনো একটা বিশেষ এজেন্ডা নিয়ে যদি আজকে কথা বলতেন, আচ্ছা সংস্কার বিএনপি আপনারা এইটা চান, ওনারা ওইটা চায়, কমিউনিস্ট পার্টি কি চান বা এটা চান, কারণটা কি, তাহলে এই ব্যাখ্যা আমরা করলে কিন্তু জনগণ শুনলে সেও একটা মত গঠন করতে পারতো। মত গঠন করে ধরেন সে যদি মতটা দিত, আমরা প্রয়োজনে আমাদেরও মত চেঞ্জ করতে পারতাম, অথবা যে মত গ্রহণ করে আমরা এগিয়ে যাব ওই মতের পক্ষে ওই জনগণের অবস্থান কিন্তু হতো। তার মানে জনসম্পৃক্ততা আমরা করতে পারছি না, বরঞ্চ নির্বাচন নামক শব্দটাকে ধোঁয়াশার মধ্যে রাখা।
তাহলে সেইটা না করে আমি তো দোয়াশা রাখার এখন কোনো কারণ দেখি না। ঠিক আজকে যে মুহূর্তে কথা বলছি, আপনি যদি বিবেচনা করে দেখেন, চোখ বন্ধ করে যারা মিনিমাম একটু রাজনীতির খবর রাখে, রাজনীতিক সচেতন হওয়ার দরকার নেই অত বেশি, তার কাছে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের অধিকাংশ দল কবের মধ্যে নির্বাচনের কথা বলেছে। আমাদের না সবাই বলবে যে এই বছরের মধ্যে একটা নির্বাচিত সরকার দেখতে চেয়েছে। তাহলে সেই কাজটা করার দরকার আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু আর অন্তর্বর্তীকালীন সরকার মানে তো তাকে একটু দল নিরপেক্ষ সরকার হইতে হবে। আমি হইতে হবে কথাটা কিন্তু বলতে বাধ্য হলাম। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আছে কি? আমি এটা আসি, ওই কথা আসছি। তাহলে প্রথম হচ্ছে বললাম যে দল নিরপেক্ষ সরকার হতে হবে। আমি শব্দটা বলে বুঝি বাধ্য হলাম এই কারণে, কারণ খুবই স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেই তো দল নিরপেক্ষ সরকার, কিন্তু তাদের কতকগুলো কর্মকাণ্ড জনমনেই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছে। যেমন আমি আসার সময় ব্যস্ততায় টেলিভিশন খবর দেখতে পারিনি, অনলাইনে নিউজ দেখতে যেয়ে দেখলাম জনৈক উপদেষ্টা, আমি একটু প্রথমে চমকে গেলাম, জনৈক উপদেষ্টা বলছেন যে কি নির্বাচন ব্যবস্থার বা কি কমিশনের সংস্কার না হলে ওই যে নতুন যে পার্টির কথা বলেছে, নতুন কিন্তু প্রায় 2 ডজন পার্টি হয়েছে, কিন্তু যে পার্টির কথা বলেছে ওই যে নাগরিক পার্টি, তারা নিবন্ধন করবে না। আমি উপদেষ্টার নাম দেখে প্রথমে ভাবলাম এই নামে বোধহয় ওই নাগরিক কমিটির কোনো নেত্রী একজন আছেন। পরে আমি ভালো করে নিউজ আইটেমে দেখি জনৈক উপদেষ্টা এই কথা বলেছেন। আমি যদি একটু যুক্ত করি, কমরেড রহিদ হোসেন প্রিন্স, এমন প্রশ্ন তাকে করা হয়েছিল যে নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত এনসিপি নিবন্ধন করবে না বলে জানিয়েছেন। উত্তরে তিনি বলেছেন যে এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটার কোনো কারণ দেখছি না। না, আমি হেডলাইন আমি পত্রিকায় দেখেছি, উনি বলছেন ভেতরের সংবাদটি এমন, পত্রিকার হেডলাইন হচ্ছে যে ওই যে যেটা বললেন ওইটা না হওয়া পর্যন্ত তারা করবে না। তো ওনার এই কথা বলার দরকার কি? কারণ তাতে হয় কি জনমন হয় যে বললাম আমি তো হেডলাইন দেখেছি, আমি দেখাইতে পারি হেডলাইন দেখবেন, কারণ এক একটা কথা তো হেডলাইন হয়, তাতে মনে হচ্ছে এটা উনি যেন বলছেন, ভেতরে যাই থাকুক। তাহলে উনি যদি যেমন ধরেন একজন রাজনৈতিক কর্মী হলে আমার ধারণা উত্তর আমরা বলতাম যে এইটা ওনাদেরকে জিজ্ঞেস করেন, ভেরি সিম্পল। এবং শুধু তাই না, এখন যে বলছেন আমার নানা কোশ্চেনের মধ্যে এখানে প্রধান উপদেষ্টার কথা আমাদের আহমেদ আজম ভাই বলেছেন। আপনি অনেক উপদেষ্টার কথা শোনেন নাই যে তারা ক্ষমতায় থাকতে চায়? অনেক উপদেষ্টা বলছে না, কে বলেছে আমরা অনির্বাচিত, আমরা নির্বাচিত। এবং দেখছেন যেমন আইন উপদেষ্টা তো জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা যেটি বলবেন সেটি আসলে, কিন্তু সেইটা তো এটা কি হয়? এবং উনি বলছেন যে আমাদের দল যাই বলুক না কেন প্রধান উপদেষ্টা যা বলবেন তাই। কিন্তু মানুষ ওই যে যেহেতু আপনি মানুষের মনের পারসেপশন বলছেন, সেটা কি হয়? এবং যখন যদি আমরা দেখি যে ধরেন এটা আমি এবারে চলে যাই কাল্পনিক জায়গায়, আমরা যদি দেখি অধিকাংশ যারা ভোকাল উপদেষ্টা তারা একটা কথা বলছেন, তখন থেকে ডিফেক্ট আমাদের বুঝতে হবে যে গণতন্ত্র যদি বিবেচনা করি তাহলে ওইটাই বোধ হয় প্রধান উপদেষ্টার মত, বা প্রধান উপদেষ্টা ওই মতের বাইরে যেতে পারবেন না। আপনি দেখলেন না কয়েকদিন আগে ঐক্যমত্য কমিশনের কয়েকজনের সাথে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে প্রথমে, আমি যদি ভুল না করি, বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা কিন্তু আশ্বস্ত হলাম, এটা কিন্তু ওনার ঘোষণা করার কথা নয়, নির্বাচন কমিশনকে বলবে, স্বাধীন কমিশন তারা ঘোষণা করবে। এবং তারা কিন্তু দেখেন নির্বাচন কমিশন বারবার বলছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুত, কবে কি করবে এইটা। কিন্তু 1 ঘন্টা পরে নতুন করে আবার প্রেস রিলিজ দিয়ে বলা হলো যে না, এইটা আবার জুনের 26। তাই এই অহেতুক বিতর্কই কিন্তু আমাদেরকে নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ করছে, জনগণকে প্রশ্নবিদ্ধ করছে। এবং এই কথাটা প্রতিবার বলছি, আবারও বলতে হবে, এই আপনি খালি এই সংকটের মধ্যে যদি রাখেন তাহলে দেশে অন্যান্য সংকটে যে ঐক্যমত্যের কোশ্চেন বা আমরা এই সময়কালে যতটুক সংস্কার, আমরা কিন্তু যে নির্বাচনের কথা বলছি অবশ্যই সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করার কথা কিন্তু বলছি। উইদাউট সংস্কার মানে নির্বাচন, ভালো নির্বাচনের জন্য আমরা কিন্তু সংস্কার মানে ভোটের কথা বলছি না, তাহলে সেইটাও বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে আমরা টাইম ফ্রেম থাকলে তখন কিন্তু দেখতেন আমরা অন্যান্য বিষয় যতটুকু ঐক্যমত্য হওয়া যায় করতে পারতাম, অথবা আলোচনা করে এই যে কমিশন, ঐক্যমত্য কমিশন বা আরও যারা চিন্তক, তারা এই চিন্তা করে ভোটের আবহাওয়া আসলে তারা কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে বলতে পারতো যে তোমরা তোমাদের নির্বাচনী ইশতেহারে এই অঙ্গীকারগুলো করো, এটা করো, এটা করো, এটা করো। তাহলে কিন্তু জনগণ তা বুঝতে পারতো কোন দল কি চাই, সেই বিবেচনা করে সে কিন্তু ভোটটা দিতে পারতো। তাহলে সংস্কার করি যাই করি, এটা করব কার জন্য? জনগণের জন্য, এবং করব জনগণের মত নিয়ে। তাহলে সেইটা গঠনের জন্যই সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই। বরঞ্চ যারা এই দায়িত্ব পালন করছেন, আমি কোনো সমালোচনা করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, তারা তো কষ্ট করে করছেন, তার কোনোটা আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক সেটা আমাদের আপত্তি নেই, তারা এই কাজ করুক। আর পরিষ্কার করে বলি, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ যদি মনে করেন যে এইটা না করলে চলবে না, নতুন অনেক পার্টি যদি মনে করে চলবে না, কোনো অসুবিধা নেই, তারা আগামী নির্বাচনে অংশ নিক, তাদের কথা বলে জনগণের কাছে যাক,
তাদের যদি জনমতে জনগণ তাদেরটা রায় দেন তারা এটা করতে পারে, তাহলে তো কোনো সমস্যা নেই, এটাই তো গণতন্ত্র। ওইটা না করে আপনি যদি আপনার মত জোর করে চাপিয়ে দেওয়ার কথা বলেন, এটা কি গণতন্ত্র বলে? উপদেষ্টা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নিয়ে এক ধরনের আলোচনা দেখছি। এই বিষয়গুলো কি রাজনৈতিক মহলে আশঙ্কার জন্ম দিচ্ছে কিনা? রাজনৈতিক দলগুলোকে আবারও বিরাজনীতিকরণের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে কিনা? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। কমরেড রহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আমরা নানামুখী আলোচনা দেখছি। এই প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প অন্তর্বর্তী সরকার হতে পারে না, অন্তর্বর্তী সরকার অবশ্যই অনির্বাচিত, সেটি প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর মাঝে কি বিরাজনীতিকরণের ঝুঁকিতে পড়ার শঙ্কা কাজ করছে এই মুহূর্তে? না, প্রথমে একটু এই আলোচনাটাকে আমি এইভাবে করতে চাই। আপনি শুধু রাজনৈতিক দলগুলোর কথা না বলে আমি পুরো সচেতন মানুষের কথাটা বলার পক্ষে। হ্যাঁ, অবশ্যই সচেতন মানুষেরও তো একটা অগ্রসরমান অংশ আমরা অন্ততপক্ষে রাজনৈতিক কর্মীরা আমরা আমাদের বিবেচনায় আমাদের এটা দাবি করি। মানুষও ওইভাবে আমাদের দেখতে চায়, এক এক দলকে হয়তো এক একভাবে দেখে। তো সেই বিবেচনায় মানুষ যখন দেখে যে রাজনৈতিক ধারাবাহিকতা বিঘ্নিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তা খুবই স্বাভাবিক। তখন তার কাছে মনে হয় যে তাহলে বিরাজনীতিকরণের একটা ধারা আসবে কিনা, এবং সেটা মনে হওয়ার আরেকটাও কারণ বাংলাদেশের অনেকগুলো কারণের মধ্যে আছে। কারণ 11 মনে আছে যে তারা ওই সময় একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চেয়েছিল, শুধু -2 ফর্মুলা করতে চেয়েছিল না, শুধু তাই না, ওইটার মধ্য দিয়ে কিন্তু বিরাজনীতিকরণ ধারা চালু করতে চেয়েছিল। এই প্রসঙ্গক্রমে কথাটা বলা হয়তো বাড়তি হবে, তবুও আপনাকে বলি, এই 11-এর আগে ওইখানে আমি বলতে পারি, আমি বিএনপি নেতা যে ফজলুল হক মিলন, সাবেক ছাত্র নেতা, আপনি ফয়জুল হাকিম লালা, এবং আমাদের প্রয়াত হয়েছেন আব্দুল সত্তার টিঙ্কু, একটা টক শোতে ছিলাম চ্যানেল 1-এ। ওই সময় ওই আমলের কথা বলছি, ডিসেম্বরে পরিষ্কার করে সাবেক ছাত্র নেতা হিসেবে আমরা আমন্ত্রিত ছিলাম। আমরা তখন কিন্তু বলেছিলাম, আমরা যদি নিজেরা রাজনৈতিক দলগুলো অন্তত পক্ষে একটা নির্বাচনী সমঝোতা পৌঁছাতে না পারি, বাংলাদেশে একটা সাম্রাজ্যবাদের ডোমিনেশনের চেষ্টা হবে, -2 ফর্মুলা হবে এবং অন্যান্য ঘটনাগুলো ঘটবে। আমাকে পরে অনেকে প্রশ্ন করেছিল যে আপনারা এটা বললেন, আমরা ভাই আমাদের অভিজ্ঞতা এই কথাগুলো বললাম। তা এখনো এই কথাগুলো কেন হচ্ছে? ওই দেখেন, আপনি সালাউদ্দিন ভাইয়ের কথা বললেন, একজন উপদেষ্টা এসে বললেন যে আমরা নির্বাচিত। তো এটা কোনো কথা হলো? এটা তো বলার দরকার নেই। ওনাকে তো আমরা এত সবের পরে কোনো কোশ্চেন করছি না, তো উনি নিজেই এটা তাহলে নির্বাচিত দাবিদার মানে কি? তাহলে কি ডিফ্যাক্টো এইখানে ধর্ম উপদেষ্টা তিনি কিন্তু ক্ষমতায় আসার পরে কি বলেছিল মনে আছে কিনা জানি না, আপনাদের মনে করেন যে শেখ হাসিনা নির্বাচিত যতদিনের জন্য হয়েছিল, উনি চলে গেছে ততদিন আমরা থাকি, সেই মেয়াদ পূরণ করা হবে। তার মানে এই যে বললাম তো, যে যতই আরেকজন উপদেষ্টা বলুক না কেন, যে আমাদের প্রধান উপদেষ্টা বলবেন যা বলবে তা আমার কথা, কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে কোনো ব্যাখ্যা বিবৃতি আমরা দেখছি না। তাহলে তো মানুষের এই ধারণা হয়। তাহলে এই যে কাজটা, আমাকে যদি বলেন, আমাদের ছোট্ট রাজনৈতিক বুঝে বলি, ওনারা যদি এই নির্বাচনকে দীর্ঘায়িত করার দিকে যান, তাহলে একটা নতুন সংকট তৈরি হবে, এবং এই সংকটের মধ্য দিয়ে ওই যে সেই পুরনো কথা বলতে হয়, বিদেশি শক্তি তারা কিন্তু ডমিনেট করতে চাইবে, এবং বিদেশি শক্তি তার সাথে ডমিনেট করতে যারা চায়, তারা কিন্তু চায় একটা দুর্বল সরকার থাকুক। আর দুর্বল সরকার কারা হতে পারে? যদি বিরাজনীতিকরণ করে একটা অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন আপনি ক্ষমতা রাখতে পারেন, তাহলে দেখবেন সে কিন্তু অত জবাবদিহিতা করতে পারবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বিদেশ বাদ দিয়ে দেশের একটা উদাহরণ দিই। আপনি দেখেন, এইবারে ভোজ্য তেল নিয়ে যে ঘটনা ঘটে গেল, মার্কেটে নাই, বোতলজাত তেলের থেকে খোলা বাজারে তেল বেশি, বোতলের গলা কেটে এটা করা হলো। তেল নাই, কারণ আমরা জানতাম যে দাম বাড়ালেই আসবে, দাম বাড়ানোর সাথে সাথে দেখেন এখন তেল ভর্তি। তা আপনি একটু কল্পনায় চলে যান তো, কোনো নির্বাচিত সরকার থাকলে আমরা কিন্তু এইটা নিয়ে রাজপথ প্রকম্পিত করি নাই বলে জনগণ তো আমাকে তো অভিযুক্ত করছে যে আপনারা কথা বলছেন না কেন। কিন্তু তাহলে নির্বাচিত সরকার হলে কি সেই এত সহজে জিনিসটা করতো? আপনি শিল্পের কথা বলছেন, ক্ষুদ্র শিল্প সংকটে, বড় শিল্পে নানা ধরনের সংকট যাচ্ছে, এখানে কর্মহানি ঘটতেছে। আমাদের শিল্প কলকারখানার যারা ভালো কাজ করেন তারা নিজেরাও শঙ্কিত। সেইখানে গণশুনানি করা হলো, গণশুনানির কথা না শুনে তারা এখানে ক্ষুদ্র শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে দিল।
তার মানে আপনি আপনি কোথায় জবাবদিহিতার কথা আপনি আছে জনাব রহিন হোসেন প্রিন্স, বর্তমান বাস্তবতা বিবেচনায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাচ্ছে কিনা সে আলোচনায় ফিরব পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে। আহমেদ আজম খান, বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের কথা বহু পুরনো এবং বারবারই শোনা গেছে বিগত সময়ে। এবার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। কে এমন ধারার রাজনীতি করছে? দেখুন, কে এমন ধারার রাজনীতি করছে এটা যে বলেছে সেই উত্তরটা দিতে পারবে। আমরা জানি না, কারণ আমরা আমাদের দেশীয় রাজনীতি করি। আমরা বিশ্বের সকল দেশকেই আমাদের পারস্পরিক স্বার্থ অনুযায়ী একেবারে সমতার ভিত্তিতে সম্পর্কে বিশ্বাস করি। সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, সে যে কোনো দেশ হোক। অতএব এই যে কথাটা হাসনাত আব্দুল্লাহ বলেছে, এটা সেই বলতে পারবে যে কে এটা করছে। এটার জবাব আমার কাছে নেই। তবে আমি মনে করি যে 5ই আগস্টের অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ গড়তে, আমরা যে নতুন মানে গণতন্ত্রের যাত্রা শুরু করতে চাই আগামী নির্বাচন এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়ে, তাতে করে কোনো সরকার আর কোনো নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে চলতে পারবে না। কারণ বিরোধী দলগুলো সিভিল সোসাইটি ডেভেলপ করবে এবং আমাদের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করবে, সংসদ সরব থাকবে, সেখানে পররাষ্ট্র নতজানু পররাষ্ট্র নীতি গ্রহণ করবার বা কোনো সরকারের অনুসরণ করবার কোনো সুযোগ থাকবে না। এগুলো শুধুমাত্রই রাজনৈতিক বক্তব্যে পরিণত হবে যদি কোনো সরকার কোনো মানে নতজানু পররাষ্ট্রনীতি সে ভারতের প্রতি হোক বা অন্য কোনো দেশের প্রতি হোক সংসদে তুলপার হয়ে যাবে। এইরকম একটি কার্যকর সংসদ দরকার। তারপরে যে আলোচনাটা রহিন হোসেন প্রিন্স বলেছিলেন, অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে আলোচনা করেছেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। এই যে উপদেষ্টাদের যে বক্তব্য, এক একজনে এক এক কথা বলছেন এবং যার প্রেক্ষিতে আপনি প্রশ্নও করেছেন যে বিরাজনীতিকরণ চলছে কিনা। বিরাজনীতিকরণকে আর করবারও সুযোগ দেব না আমরা, এটাই 5ই আগস্টের চেতনা। আমরা বিরাজনীতি কি করবার আর কোনো সুযোগই দেব না। আমরা যে কারণেই অতি দ্রুত সংস্কার, প্রয়োজনীয় সংস্কার শেষ করেই এবছরের শেষ দিকেই প্রধান উপদেষ্টার প্রথম মন্তব্যের ভিত্তিতে আমরা এবছরের শেষ দিকেই নির্বাচন চাই, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। নইলে ওই বিরাজনীতিকরণের দিকে এই উপদেষ্টাদের যে সমস্ত মন্তব্য ওগুলো নিয়ে যাবে, দেশ অনিশ্চয়তার মধ্যে পড়বে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, রাষ্ট্রের সরকার দুর্বল হয়ে যাবে, আবারও দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জগদ্দল পাথরের মতো চেপে বসবে। ওই সুযোগ দেব না আমরা। আর দেব না বলেই আমরা মাঠের রাজনৈতিক দলগুলো, সে বিএনপি, সে রহিন হোসেন প্রিন্সের কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য মাঠের রাজনৈতিক দলগুলো এক সুরে আমরা কথা বলছি যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচন, এবং এবছরের শেষেই নির্বাচন, যেটা গতকালকে আমাদের দল থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ডিসেম্বরের ভেতরে আমরা নির্বাচন চাই। নির্বাচন কমিশনও প্রস্তুত। সরকারের এখানে কেন সংশয় এটা আমরা বুঝতে পারছি না। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মী অনেকে এখনো বলছে যে ডিসেম্বরেই তারা যেভাবে হোক নির্বাচন আদায় করে নেবে। কোন বাস্তবতায় দাঁড়িয়ে এমন কথা বলছে সে আলোচনায় ফিরবো। আহমেদ আজম খান, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ প্রতীকের পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। আহমেদ আজম খান, যে আলোচনায় আমরা ছিলাম, যেখানে প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন হতে পারে এবছরই ডিসেম্বর থেকে আগামী বছর জুন নাগাদ, তারপরও বিএনপির কিছু নেতাকর্মী বলে যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন আদায় করে নেবে। কোন প্রক্রিয়ায়? দেখুন, এই যে ডিসেম্বর থেকে জুন, ডিসেম্বর কিন্তু আরো 8 মাস বাকি। তো আমরা কিন্তু বলে আসছি যে
প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, সেই প্রয়োজনীয় সংস্কারে তো 8 মাস সময় লাগার কথা না। তাহলে জুনে কেন আমরা যাচ্ছি? জুনে যাওয়া মানেই হবে হলো যে জুনে বৃষ্টি বাদলা ঝড়, তখন দেখা যাবে যে ওই বাস্তবতায় না, জুনে তো এই বাস্তবতায় নির্বাচন হচ্ছে না। তো আমাদের কেন এই নির্বাচনকে প্রলম্বিত করব? আইন উপদেষ্টা কিন্তু সুস্পষ্টভাবে জানিয়েছেন যে সংস্কারের বিষয় আছে, সেখানে অন্তর্বর্তী সরকারের গৃহীত কিছু পদক্ষেপ আছে এবং বিচারের প্রসঙ্গে তিনি বলেছেন যে সাধারণ জনগণ প্রত্যাশা করে এই সরকার বিচার করে যাক। একেবারে পরিষ্কার কথা বলি যে যে সংস্কারটুকু সংসদ ছাড়া যে সংস্কারটুকু, এই সংস্কারটুকু আগামী 3-4-6 মাসের মধ্যে ইজিলি করে ফেলা সম্ভব। আর বিচার প্রক্রিয়া উনি নিজেই বলেছেন গতকালকে একই সাথে যে আওয়ামী লীগ যে জামায়াতের নেতাদের বিচার করে ফাঁসি দিয়েছিলেন তখন 2.5 বছর সময় লেগেছিল। তো এখনো বিচার প্রক্রিয়া সেইভাবে শুরুই হয়নি, কারণ এই তদন্ত করতেই এখনো সময় লাগছে। অতএব ওনারা কি তাহলে বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন দেবেন মানে আরো 2.5 বছর? তার মানে নিজেই কিন্তু বিতর্কিত কথা বলছেন। কাজেই ওটা জনগণ শুনতেও চায় না। আমরা বিচার প্রক্রিয়া যেটা যেই জায়গাটায় থাকবে সেখান থেকে আমরা এটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। ফ্যাসিবাদের বিচার আমরা সকলেই চাই, গণহত্যার বিচার আমরা সকলেই চাই, দুর্নীতির বিচার, ব্যাংক লুটের বিচার, এটা আমাদের 5ই আগস্টের চেতনা। এখান থেকে তো আমরা কেউ পিছিয়ে আসবো না। আর সংস্কার, বিএনপির নেতৃত্বে আন্দোলনরত সকল দলগুলো তো 31 দফা সংস্কার প্রস্তাব গ্রহণ মানে জাতির সামনে উপস্থাপন করেছে এবং এটাও আমরা বলেছি যে সময়ের বাস্তবতায় এই দফা আরও বাড়বে। তার মানে চলমান সংস্কার চলতেই থাকবে। সেখানে ডিসেম্বরের নির্বাচন, যেখানে শীতকালীন সময়, নির্বাচনের উপযোগী পরিবেশ, স্কুল কলেজের ছুটি থাকে, সেইখানে কেন ডিসেম্বর রেখে ওই জুনের কথা বলতে হবে? আমরা সকল রাজনৈতিক দল বলছি ডিসেম্বর, এমনকি যে জামায়াত দেরির কথা বলছে সে জামায়াতও গতকালকে বলছে যে না, আগামী রমজানের আগে। তো রমজান ফেব্রুয়ারিতে হলে রমজানের আগে মানে ডিসেম্বর বা জানুয়ারি। তো তাহলে এখানে অসুবিধাটা আমরা সকল রাজনৈতিক দলের চাওয়া, এখানে অসুবিধাটা কোথায় আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা এখানেই ধোঁয়াশা দেখছি, আমরা এখানেই অনিশ্চয়তা দেখছি, কিন্তু অনিশ্চয়তা এবং ধোঁয়াশার মধ্যে আমরাও থাকবো না, বাংলাদেশটাকেও থাকতে দেব না। জনাব রুহিন হোসেন প্রিন্স, এই যে ধোঁয়াশার কথা বলছিল আহমেদ আজম খান, এর আসলে কারণটা কি, নেপথ্যে কি, কিছু ধারণা করতে পারেন কি? খুবই স্বাভাবিক আমার মনে হয় যে এইটা, যদি এটাকে আমি পজিটিভ ভাবে দেখতে চাই তাহলে দেখবো যারা ক্ষমতায় আছেন তারা আরো বেশি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান নিজেরা থাকতে, এই একটা। আরেকটা হতে পারে যে কোনো বিশেষ শক্তি, তাদের হয়তো অন্য কোনো ডিজাইন আছে, সেইটা এদেরকে বাস্তবায়ন করার জন্য ডিলে করলে নতুন সংকট তৈরি হবে এবং তারা আজকে ওই আলোচনায় বিরাজনীতি করে এবং অন্যান্য কথা হয়তো অন্য আমরা আলোচনা করলাম না, কিন্তু ভূরাজনৈতিক নানা কারণে একটা দুর্বল সরকার চায়, একটা অস্থিতিশীল পরিবেশ চায়, সেই কাজগুলো হয়তো করতে চাইবে। সুতরাং এই কারণে হয়তো করছে। আমি ছোট ছোট করে 3টা কথা বলে শেষ করি। দেখেন, আপনি আজকের আলোচনায় ওই যে কি এনসিপি তাদের অভিযোগ নিয়ে কথা বলেছেন, একটা সহজ কথা বলি, সরকার তো এখন তাদেরই লোকজন রয়েছে না, তাহলে এই অভিযোগ তো তারা করার অধিকার রাখে না, মানে করবে কেন? তাহলে তো তোমরাই তো সরকারের ছিলা এবং তাদের যা হবে সেও আগে সরকারের ছিল। বরঞ্চ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের নাম ভাঙায় যে কাজগুলো হচ্ছে সেইটাকে স্বচ্ছতার সাথে কাজ করা দরকার বলে আমরা আগে দাবি করেছি, আজকেও আমি দাবি করি সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করুক তার কাজের, এই একটা। আর 3টা কথা, এই যে দেখেন এই 3টা প্রশ্নে কারোর অন্ততপক্ষে আন্দোলনকারী দিবেন, একটা তো বিচার আমরা সবাই চাই, সংস্কার চাই, নির্বাচন চাই। তো বিচার মানে তো একদিনে তো হবে না, তার প্রক্রিয়ার সূচনা করুক, সংস্কারের কথা আমরা এখানে বলেছি সেটুক করুক, এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা, নির্বাচন মানে হচ্ছে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়াটাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। এই কাজগুলো করার দিকে এগিয়ে যাই, তাহলে একটু আগে যে কথাগুলো আমি বললাম যে অনির্বাচিত সরকার যে কাজগুলো করছে কোনো জবাবদিহিতা নেই। আপনি বিভিন্ন কি বলে ওই যে আপনার আমাদের শিল্পাঞ্চল গড়ে তুলেছিল, বাতিল করলেন, তো হাইলি পলিটিক্যাল কথা। বাতিল যদি করতে হয় তাহলে আপনি অন্তপক্ষে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতেন, বা আপনি এই ধরনের অনেকগুলো সিদ্ধান্ত এখন নিচ্ছেন যেটা অনেক বড় রাজনৈতিক কথা। আপনি আপনার 3-0 তত্ত্ব প্রচার করছেন, ক্ষুদ্র ঋণ প্রচার করছেন, তো এইটা করতে গেলে তো আপনি ওই চেয়ারে বসে করা উচিত না, আপনি নতুন রাজনৈতিক দলগুলো করেন, ওই কথা বলে আপনি ভোটে আসেন, জিতলে এটা বাস্তবায়ন করেন।
তো তাই না হলে তো আপনি আপনার নিরপেক্ষতাও হারাবেন বলেই জনগণ কিন্তু মনে করে। এগারোংশের বক্তব্য সেটা আপনি একটা সরকারি নতুন সংকটে নিরপেক্ষতা নিয়ে পড়ব সন্দেহ আমরা। প্রকাশ করেছেন। আমি প্রশ্ন রেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সমর্থন হারাচ্ছে কিনা। ওই যে বললাম, উনি যদি এই ধরনের কাজগুলো করেন তাহলে প্রথমে কিন্তু সে নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে খুবই স্বাভাবিক। এটা যেহেতু একটা নির্দলীয় তদারকি নির্দলীয় সরকার, সে তো আস্তে আস্তে আস্তেই হারাবে। এখনো পুরো হারিয়েছে তা বলবো না, কিন্তু অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার বারবার কেন রাজনৈতিক বিতর্কের মুখোমুখি হচ্ছে? হচ্ছে তো ওই কারণে, ওই যে বললাম, তারা যেসব ভূমিকা নিচ্ছে সে তো আস্তে আস্তে তার দল নিরপেক্ষ আচরণের মধ্যে থাকছে না, তার অনেক উপদেষ্টা থাকছে না। তারা দেখা যাচ্ছে এইটার প্রভাব বিস্তার করে এমন কাজ করছে যেটা তার করা উচিত না। এবং মানুষের তো প্রত্যাশা, আপনি জনজীবনের সংকট, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেন, আপনি এই যে মব সন্ত্রাস, যেটা আপনি এই সবগুলো তো দমন আপনি করতে পারছেন না। আপনি জনগণের আস্থা অর্জন, জনগণ কিন্তু 2 দিনও মেনে নিতে পারতো, কথার কথা। বা আমরাও যদি দেখতাম যে আমাদেরকে রাজনৈতিক দল এবং জনগণকে আস্থা নিয়ে কতগুলো ভালো কাজের দিকে যাচ্ছে। আপনি আমাকে বলেন, ওই যে শ্বেতপত্র প্রকাশের কথা আগেও দাবি করেছে, আজকেও করুন, উনি শ্বেতপত্র প্রকাশ করুক যেই কয় মাসে, উনি 8 মাসে কি কি করেছেন, তার মধ্যে জনস্বার্থ কোনটা আপনি বলেন তো। এই যে লক্ষ কোটি টাকা পাচার, ওই অভিযোগে কয়টা লোককে গ্রেপ্তার করা হয়েছে? এটা কি কোনো এজেন্ডায় আছে? কথা বলা হয়েছে, এটাও তো নাই। সরকারের নিরপেক্ষতা যদি রাজনৈতিক দলগুলোর মাঝে কোনো ধরনের সন্দেহ তৈরি করে, তাহলে নির্বাচনের আগে এই বিতর্ক শুরু হবে কিনা যে নির্বাচন কার অধীনে হবে, অন্তর্বর্তী সরকার না তত্ত্বাবধায়ক সরকার? খুবই স্বাভাবিক। নির্বাচন ঘোষণার পরে আমাদের ডিমান্ডটা কি, ওইটা কিন্তু অলরেডি আমরা আশা করি যে দেখবেন কোর্টের রায় আছে বা সংবিধানের ওইটা প্রজ্ঞাপন দিয়ে করতে হবে যে নির্দলীয় তদারকি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার। তো নির্বাচন ঘোষণা হলে আমরা দেখব যে যে সরকার আছে সে তার নির্দলীয় অবস্থানে আছে কিনা। আমাকে অনেকে প্রশ্ন করে বললেই আমি যে প্রথমে জিজ্ঞেস করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উনি আগে বলুক যে ওনার সরকারের সবাই নিরপেক্ষ আছে কিনা। নিরপেক্ষ থাকলে একরকম, আমরা তখন আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারবো যে এ তো নিরপেক্ষ না, তো ওনাকে বিদায় করেন। আর আপনি যদি তাকে সমর্থন করতে চান তাহলে তো আমরা পুরোপুরি একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার চাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমরেড রহিম হোসেন প্রিন্স, ধন্যবাদ জানাচ্ছি আহমেদ আসম খান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।